সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ভর্তি নীতিমালা ও প্রশ্নবিদ্ধ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ ইলিয়াস হোসেন, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ওই প্রান্তে আছেন ব্যারিস্টার এম আতিকুর রহমান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। এছাড়াও আমাদের রাজশাহী স্টুডিও থেকে যোগ দিয়েছেন ডক্টর হাসানাত আলী, অধ্যাপক, IBA, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাতের গাড়ি চালকের 4 দিন ও দেহরক্ষীর 3 দিনের রিমান্ড মঞ্জুর। হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে, জানালো রেইনট্রি কর্তৃপক্ষ। ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে 5টি বোমা, 15টি ডায়নামাইট স্টিক, সুইসাইডাল ভেস্ট উদ্ধার। বাংলাদেশে বিদেশি নাগরিকরা সংখ্যামুক্ত নয়, মন্তব্য ডেনিশ রাষ্ট্রদূতের। সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ, জানালো কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চাল গম সংগ্রহের টাকা কৃষি কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকদের পরিশোধ করা হবে, জানালেন খাদ্যমন্ত্রী। বললেন, কৃষকের স্বার্থেই বহাল রাখা হয়েছে চালের আমদানি শুল্ক। রাজধানীতে রাস্তা দিয়ে গ্যাস, বিদ্যুৎ, পানি যথেচ্ছ লাইন টানায় বাড়ছে ঝুঁকি, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাগরিক সেবা নিশ্চিতে কাঠামোগত পরিকল্পনার তাগিদ। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে গত দুদিনে দেখা গেছে যে আমাদের যে এবার একাদশ শ্রেণীতে যে ভর্তি নীতিমালা করা হয়েছে, যে ফলাফলের ভিত্তিতে পরীক্ষা হবে না, ফলাফলের ভিত্তিতেই তাদেরকে ভর্তি করানো হবে এবং কিছু নির্ধারিত শর্ত জুড়ে দেওয়া হয়েছে, নিয়ম কানুন দেওয়া হয়েছে যে এইভাবে আপনারা করতে পারবেন। এই অবস্থাতে গত 2 বছর ধরেই কিন্তু ঢাকা নটরডেম কলেজ, তারপরে হলি ক্রস এবং সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, এই 3টা কলেজে কিন্তু তারা আপিল করে আসছিল যে আমরা আমাদের নীতিমালা বজায় রেখে, এবং প্রতিবারই হাইকোর্ট তাদের প্রেক্ষাপটে হাইকোর্ট রিট করার পরে রায় দেয় যে না, ভর্তির ব্যাপারটা তাদের উপরই ইয়া করা হোক, তাদের নিয়ম অনুযায়ী হোক, কলেজগুলোর নিয়ম অনুযায়ী হোক। এবং এটা 2015 সালে আপিল বিভাগও বলে এটা কি বহাল রেখেছিল। কিন্তু তারপরেও দেখা গেল এই দুইটা এই নিয়ম নীতিমালাটা চলে আসছে। এবার দেখা গেল ওটা তো ওই 3টা কলেজ তো করেছে, সাথে ভিকারুননিসাও আজকে করে স্থগিত আদেশ নিয়েছে যে ভর্তির ইয়াটা। এই অবস্থাতে প্রশ্ন উঠেছে, তাহলে আমাদের ভর্তির নীতিমালা ঠিক হয় কি? আমরা সরকার যে নীতিমালাগুলি জারি করা হয়, এগুলি দেশের সমস্ত সামগ্রিক বিষয় বিবেচনা করে নীতিমালাগুলি জারি করা হয়। যেমন এবার SSC পরীক্ষা দিয়েছে প্রায় 12 লক্ষ শিক্ষার্থী পাশ করেছে যারা। এদেরকে যদি আমরা সারা দেশে ভর্তির আওতায় পরীক্ষা নেই, ঠিক আছে, তাদের আমরা মান যাচাই করে নিচ্ছি, তাহলে আমরা যে পরীক্ষাটা নিলাম, বোর্ড যে পরীক্ষাটি নিল, সেই পরীক্ষার মূল্য কোথায় গেল? তাকে কি আপনি কোনো গুরুত্ব দেবেন না? এবং এই 12 লক্ষ পরীক্ষার্থী যদি দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে ঘুরে বেড়ায়, ভালো করে খেয়াল করেন, দেশের সার্বিক অবস্থায় কিন্তু যানজট থেকে শুরু করে এবং আর্থিক যে চাপ, একজন গার্জেন একটা বাচ্চাকে, আমরা বলতেছি যে 100% এনরোলমেন্ট হচ্ছে, তাহলে একটা পরিবার গরিব পরিবার থেকেও আসতেছে, মধ্যবিত্ত থেকে আসতেছে, উচ্চবিত্ত থেকে আসতেছে। তাহলে গরিব মানে নিম্ন মধ্যবিত্তের একটি পরিবারের সন্তান সে দেশের বিভিন্ন জায়গায় কোনো ভালো কলেজে পরীক্ষা দেওয়া তার অবশ্যই তার অধিকার আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে পারছে না। আজকে যে পদ্ধতি করা হয়েছে তাতে সে ঘরে বসে 10টি ভালো কলেজ, দেশের সেরা কলেজকে সে চয়েস দিতে পারছে এবং তার প্রিভিয়াস 10 বছরের 10টি ক্লাসের মেধাকে যাচাই করে যে পরীক্ষা নেওয়া হয়েছে তার ভিত্তিতে সে চান্স পাচ্ছে। সুতরাং পরীক্ষা না নিয়ে তো তাকে আমরা সিলেকশন দিচ্ছি না। এবং নটরডেম এবং যে কলেজগুলি এই নিয়মের মধ্যে আসতেছে, এখানে আইনের মনে হয় একটু দুর্বলতা আমাদের আছে। সেটা হচ্ছে যে বোর্ডের যে প্রবিধানমালা, এটার মধ্যে আইনগুলি ঢুকিয়ে দিলে পরে হয়তো আর কোর্ট আমাদের বলবে না যে তোমাদের এটা ঠিক হয় নাই। তো সেই কাজটি হয়তো এগিয়ে যাচ্ছে যে বোর্ডের প্রবিধানমালা চেঞ্জ করা। কিন্তু আমরা প্রবিধানমালা চেঞ্জ করার আগে এই যে নিয়ম করা হলো, তাতে কিছু সুবিধা দেওয়া আছে। যেমন মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে 5%, মানে 11%কে কোটার মধ্যে নেওয়া হয়েছে, বাকি সবার জন্য এটা উন্মুক্ত থাকছে। সরকারের সিদ্ধান্ত, একটি দেশের সরকারের সিদ্ধান্ত যে কোন কমিউনিটিকে অথবা কাদেরকে সুবিধা দিয়ে উপরে তুলে আনতে হবে, সেই সিদ্ধান্ত এটা সরকারের। আমার মনে হয় যে সরকারের এই সিদ্ধান্ত মানলে কারোই ক্ষতি হবে না। কারণ নটরডেম যদি মনে করে যে আমরা দেশের সবচেয়ে ভালো কলেজ,
তাহলে দেশের এই 12 লক্ষ স্টুডেন্টই তাকে 1 নাম্বার চয়েস দেবে। সুতরাং তার মানে বি গ্রেড বা সি গ্রেডের স্টুডেন্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং দেশের আইন মেনে নিলে এই যে একটি বিতর্কের সৃষ্টি হচ্ছে, এই বিতর্ক থেকে আমরা বাঁচতে পারি এবং দেশ একভাবে এগিয়ে যেতে পারে। স্যার আপনি বলেন, উনি বললেন যে বোর্ড পরীক্ষা নিয়ে 10টা বছর ইয়ে করে 3টা পরীক্ষা মানে পাবলিক পরীক্ষা আছে। পাবলিক পরীক্ষা আছে। আচ্ছা, 3টা পরীক্ষার পরে বোর্ড পরীক্ষা নেওয়ার পরে তাহলে বোর্ডের মানের পরীক্ষা নিয়ে তাহলে থাকবে কোথায়? সরকার এই জিনিসগুলো ভেবে তারপরে এটা করেছে, এটা কতটুকু যুক্তিযুক্ত ওনার সাথে? আমরা যদি অবস্থাটা বিশ্লেষণ করি, দাঁড়ায় যে এসএসসির পরে একাদশে ভর্তি, এইচএসসির পরে অনার্সে ভর্তি, ছাত্রদের হয়রানি। আপনি এসএসসি পরীক্ষা শেষ হওয়ার বা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু তারা কোচিংয়ে ভর্তি হয়ে যেত, এখন এইচএসসিতে তাই হচ্ছে। এবং গ্রামের যাদের সামর্থ্য আছে ছেলেকে ঢাকা বা মফস্বল শহরে পাঠিয়ে দিত এবং কোচিংয়ে অংশগ্রহণ করত। কিন্তু এইখানে একটা ব্যাপার হলো, যাদের আর্থিক সচ্ছলতা নেই ওই ছেলেমেয়েরা কিন্তু কোচিং করতেও পারতো না এবং তারা এই ভর্তির থেকে এই যুদ্ধ থেকে ভালো কলেজের মধ্যে ঢোকার কোনো সুযোগ তাদের ছিল না। এই হলো একটা দিক। আরেকটা দিক হলো, এই আজকে রাজশাহী, কালকে চাটগাঁ, পরশু জাহাঙ্গীরনগর, এরপরের দিন সিলেট, এরপরের দিন চিটাগাং, কোথায় যে টিকবে তো ঠিক নেই। মানে এই যে ঘূর্ণি পাকের মতো ঘুরতে থাকে ছেলেদের, এইটা ছেলেমেয়েরা ভর্তি প্রার্থীরা, এটা তাদের জন্য একটা মানে অসহনীয় একটা জ্বালা। অভিভাবক উদ্বিগ্ন, ছাত্রছাত্রী উদ্বিগ্ন, পুরো পরিবার উদ্বিগ্ন এবং যাওয়া আসায় প্রচুর খরচ। এই সব থেকে রক্ষা করার জন্যই মেডিকেলে যেভাবে হয়, সব মেডিকেল কলেজের একটা পরীক্ষার মাধ্যমে হয়। তো এখন যদি আমরা এসএসসি এইচএসসি পরীক্ষাটাকে মানসম্মত করতে পারি, তাহলে ওই পরীক্ষার ভিত্তিতেই ভর্তি হওয়া বাঞ্ছনীয়। এইখানে আমি আরেকটা কথা বলতে চাই, এইটা কিন্তু শিক্ষার্থী সহায়ক। 2 নম্বর কথা হলো, আপনি আইন করে কোচিং বন্ধ করতে পারবেন না, কিন্তু এসএসসি পাস করার সিস্টেম করে এসএসসি পাস করার পর এখন কিন্তু এইচএসসির জন্য আর কোচিং হয় না, কিন্তু এইচএসসি পাস করার পর অনার্সের জন্য কোচিং হচ্ছে। মানে এটা একটা দারুণ। তার আগে থেকে কিন্তু সব কোচিং সেন্টার টাকা নিয়ে নিয়েছে, 15,000, 20,000, 25,000 এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার আগেই কোচিং ক্লাস শুরু হয়ে যায়। হ্যাঁ, তো অতএব বাচ্চাদের জীবনে তারা পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দিল, একটা মাস সময় পাবে না তারা একটু বিশ্রাম নেয়। মানে তাদেরকে আর খাওয়া দাওয়া, খেলাধুলা, বিনোদন সব বন্ধ ভর্তির জন্য। এবং এইচএসসি পাস করা বা এসএসসি পাস করা যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো অ্যাডমিশন। এটা আমাদের মানতেই হবে। এখন ছাত্রদের স্বার্থে যদি আমরা এসএসসি এইচএসসি পরীক্ষার ভিত্তিতে ভর্তি করি, তাহলে এটা তো এমন না যে কোনো পরীক্ষা ছাড়াই ভর্তি করছি, আমরা তো পরীক্ষার টেস্ট হয়ে গেছে। তো এখন যেমন বিদেশে যদি আমরা ভর্তি হতে চাই, আমাদের ছাত্ররা ভর্তি হতে চায়, ওখানে কি করে তারা একটা টোফেল বা জিআরই পরীক্ষা নেয়, আর অন্য কোনো পরীক্ষা নেই, আর বাকিটা হলো তার যার যার দেশের পরীক্ষা ইয়ার ভিত্তিতে পরীক্ষার ফলাফল। কারণ জিআরই বা টোফেল নেওয়ার উদ্দেশ্যটা হলো বিভিন্ন দেশে শিক্ষার মান বিভিন্ন, কিন্তু আমাদের দেশে তো শিক্ষার মান একই পর্যায়ে থাকার কথা, এই পরীক্ষাটা একই পর্যায়ে। যত কিছুই হোক, সবচেয়ে বেশি দেখতে হবে এই দেশের জনতার স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ। অর্থাৎ সাধারণ মানুষের ছেলে মেয়েরা যদি উপকৃত হয়, তাহলে আমরা ওই পথে হাঁটবো না কেন? আর 2 নম্বর হলো, এটা অত্যন্ত গরিব মেধাবী ছাত্ররা যারা কোচিং করার সুযোগ পায় না অর্থের অভাবে, তারা কিন্তু পিছিয়ে পড়তেছে। এইটাই বা চলতে দিব কেন আমরা? তো এইসব বিবেচনায় আরেকটা কথা আমার বলতে হয়, এখানে আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন, একটা দেশে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমি কি আমার মন মতো চালাতে পারি? আমার যা ইচ্ছা তা পড়াতে পারি? আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা এইভাবে পরীক্ষা নিতে পারি? এইটা তো স্বাধীন সার্বভৌম দেশে হওয়ার কথা না। তাইলে আমি একটা স্কুল খুলে জঙ্গিবাদ শিখাবো? এটা কি কেউ মানবে? শিখাচ্ছেও ভিতরে কেউ। তো অতএব আমাদেরকে মানে থাকবে, স্বাধীনতা থাকবে, কিন্তু মিনিমাম কিছু শর্ত
কন্ডিশন আমাদেরকে মেনে চলতে হবে। তো এখন হাই আমরা কিছু বলতে পারি না, কিন্তু আমাদেরকে সবার ঊর্ধ্বে মানে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে, এগিয়ে যাবে, ওই বিষয়টাই মাথায় রাখতে হবে। এবং ভর্তির ক্ষেত্রেও তাদের হয়রানি, তাদের সুযোগের অভাব, এগুলি যাতে আস্তে আস্তে কমিয়ে আনা যায় সেই ব্যবস্থাটা করা। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিসুর রহমান বলছি টঙ্গী থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে গিয়া, স্যাররা বললো যে মুক্তিযুদ্ধ কোটায় 5%, কিন্তু মুক্তিযুদ্ধ কোটায় কত পয়েন্ট থেকে, সায়েন্সে কত পয়েন্ট, কমার্সে আর্টসে কত পয়েন্ট, এটা কোনো উল্লেখ নেই। আচ্ছা। আর কাইন্ডলি আরেকটি কথা হচ্ছে গিয়া, এবার যে খাতাগুলো নীতিমালা অনুযায়ী কাটছে, এটা তো আগে আমাদের কোনো স্কুল কলেজে ইনফরমেশন করে নাই। অনেক ভালো ছেলে এ প্লাস থেকে বঞ্চিত হয়েছে। জি, আপনার ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ব্যাস আতিক বলেন। ধন্যবাদ আমাকে সময় টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এখানে যে বিষয়টাতে রিট পিটিশন আছে, আমি পার্টিকুলারলি ওই বিষয়টাতে এমফাসিস করব এবং গুরুত্ব দিব। রিট পিটিশনটাতে মেইনলি ওই যে নীতিমালা করা হয়েছে, এখানকার পার্টিকুলার কিছু প্রভিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে, যে ওইগুলো হ্যাঁ অধ্যাদেশের ওই অধ্যায় নীতিমালা, ওই পার্টিকুলার প্রভিশনগুলো আমাদের সংবিধান কিংবা অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক কিনা। কারণ ওটা মন্ত্রণালয় কর্তৃক যে আইনটা তৈরি হয়, এটা আসলে নীতিমালা বটম লেভেলের, একদম বটম লেভেলের আইন, আর আপার লেভেলের আইন তো কনস্টিটিউশন। তো কথা হচ্ছে যে এখানে আমি আইনটা একটু জাস্ট ব্রিফলি যদি বলি, এখানে কোন কোন প্রভিশনগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে আমি একটু পরে যদি শোনাই। মূল যে জায়গাগুলোতে অবশিষ্ট আসনের 89% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, বাকি 11%। অবশিষ্ট আসনের 5% মুক্তিযোদ্ধা সন্তান সন্ততিদের জন্য, 3% বিভাগীয় এবং জেলা সদরের বাইরের শিক্ষার্থীদের জন্য, 2% শিক্ষা মন্ত্রণালয় এবং জেলা সদরের বাইরের শিক্ষার্থীদের জন্য, 2% শিক্ষা মন্ত্রণালয় এর অধস্তন দপ্তর সমূহ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক কর্মচারী ও গভর্নিং বডি সদস্যদের জন্য। এই যে প্রভিশনটা, যে শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষার অধিদপ্তরের যদি কর্মকর্তা কর্মচারী ছেলে হয়ে থাকে, তাহলে সে 2% পাবে। এটা কেন তারা প্রিভিলেজড? আমরা সংবিধানের আর্টিকেল 27 বলা আছে অল আর ইকুয়াল বিফোর দ্য ল। এখন তাহলে তো যখন মন্ত্রণালয় 2% জন্য যখন ওরা 2% নিয়ে যাচ্ছে, তাহলে আরেকটা ছেলে তো ডিসক্রিমিনেট হচ্ছে, ওকে নেওয়া হচ্ছে না, আমাকে নেওয়া হচ্ছে। এই যে কোটাগুলো করা হয়েছে, কোটাগুলোই আসলে সাংঘর্ষিক। এখানে আরো কিছু প্রভিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে। মানে আমি গো থ্রু করেছি রিডটা, গো থ্রু করার পরে যেটা আমার মনে হয়েছে যে দিজ আর নট ট্রান্সপারেন্ট। যেমন একটা বলা হয়েছে জিপিএ 5 পেলে মেধার ভিত্তিতে তারা নেওয়া হবে, স্যাররা যেটা বললেন আর কি। কিন্তু জিপিএ 5 তো সকলেই পেয়েছে। জিপিএ 5 পার্টিকুলার কে ফিজিক্সে কত পেল, কে ম্যাথে কত পেল, এটা তো আমরা কেউ জানি না। এবং যখন কোন একটা কলেজে অথবা বোর্ড তাকে অ্যাডমিট করবে, ভর্তি করবে, তাহলে ওই ছেলেটা জানতে পারছে না, কিন্তু ও জানছে আমি জিপিএ 5 পেয়েছি, আমার সাথে যে ছেলেটা ও জিপিএ 5 পেয়েছে, তাহলে ও কেন চান্স পেল, আমি কেন চান্স পেলাম না? তথ্য অধিকার আইন, রাইট টু ইনফরমেশন, যে আমার তথ্য পাওয়ার অধিকার, বোর্ড কিন্তু এটা আমাকে দিচ্ছে না। জিপিএ 5 পেলাম, বাট আমি ম্যাথে কত পেলাম, অন্যান্য সাবজেক্টে কত পেলাম, পার্টিকুলারলি কেন দশমিক মার্কের জন্য আমি কম পেলাম? এই যে ট্রান্সপারেন্ট না, যে এই আধুনিক যুগেও আমি এই অধিকারগুলো থেকে বঞ্চিত, ওই জিনিসগুলোকে বেসিক্যালি চ্যালেঞ্জ করা হয়েছে। এখন এখানে নটরডেম, ওরা যে আসছে, ওরা তো ওই আইনটা ওরা নিজেরা কোনো প্রিভিলেজ দেওয়ার জন্য এখানে আসে নাই, আমার কাছে যেটা মনে হয়েছে। ওরা বলতে চাচ্ছে এই আইনটা আমাদের জেনারেল কারিকুলাম এবং আমাদের সংবিধান এবং অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক, তথ্য অধিকার আইন, সংবিধান। এবং সেই পার্টিকুলার পয়েন্টে ওই আইনের আরো কিছু প্রভিশন আছে, আপনি যদি সময় দেন তাহলে আমি বলতে পারবো। ওই পার্টিকুলার প্রভিশনের ওই অংশগুলোকে স্টে করেছে শুধুমাত্র যে 3 জন এসেছে। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আইনটা যারা তৈরি করেছে তাদেরকে আমি এই যে নীতিমালাটা 2017-18 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা, এই নীতিমালাটা যখন করা হয় মন্ত্রণালয় কর্তৃক, এটা শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি 2015 সাল থেকে এটা কিন্তু কন্টিনিউ করছে, এটা আবার নতুন করেছে 2013 সন থেকে কিন্তু এই ধারাগুলো বারবার করছে। এখন যখন বারবার এটা স্টে হচ্ছে, তাহলে তো আমার নিশ্চয়ই সকল স্যার যেটা বলেন, সকল স্তরের যারা এখানে ইনভলভ সবাইকে আনা উচিত ছিল যে এখানে কোন পার্টিকুলার প্রভিশনটা চ্যালেঞ্জ হতে পারে। ওই যে মার্ককে জানলো কে জানলো না, ওটাকে আরো কিভাবে ট্রান্সপারেন্ট করা যায়, যে আমি যখন অনলাইনে অ্যাপ্লাই করলাম, আমি যখন মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করলাম, তাহলে বেশি দিচ্ছে 120 টাকা করে প্রতিবার,
জি। আবার যদি 10টা অনলাইনে করেন তাহলে 185 টাকা। আমরা কিন্তু ওই আমি ব্যক্তিগতভাবে ওই হ্যারাসমেন্টটা ছাত্রদের বন্ধ হোক, আমাদের তো আত্মীয় স্বজন আছে, ওটা আমরা চাই, কিন্তু সবকিছু সমন্বয় করে কোঅর্ডিনেশন। আমার মনে হয় এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, মন্ত্রণালয়ের সাথে লিগ্যাল এক্সপার্টের জেনারেল পিপল সকল একটা সমন্বয়, যে সব সময় একটা সমন্বয়ের অভাব, যার কারণে কিন্তু এখানে শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা বিভাগের যে প্রিভিলেজ দেওয়া হলো, এটা যদি সুশীল সমাজ কিংবা আইনজীবী থেকে বলা হতো যে আপনারা আসেন এটাতে একটা মতামত দেন, নেওয়া হয়নি। আমার মনে হয় আর কি, নেওয়া হলে তো নিশ্চয়ই এটার ব্যাপারে প্রতিবাদ আসতো, আগেই পত্রপত্রিকা লেখালেখি হতো, টিভি মিডিয়াতে আসতো। হঠাৎ করে এইভাবে একটা আইন চাপিয়ে দেওয়া আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্তটা। আর নটরডেমের যে বিষয়গুলা, ওরা, আমি তাদের পক্ষে বলছি না, আমার কাছে যেটা মনে হয় ওরা যে জিনিসটা বলার চেষ্টা করছে, যে আমি নিজে বিদেশে পড়াশোনা করে আসছি, স্যার যেটা বললেন, বিদেশে কিন্তু আমরা অ্যাপ্লাই করি, 10টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি, দেখা গেল উনি কিন্তু আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে নিয়েছে, আমার বাবা কি করতো, আমার ভাই বোন কি করতো, আমি কি কি পেয়েছি, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট মানে এবং অনার্স অন্যান্য জায়গাগুলোতে আমি কি পেয়েছি, এবং আমাকে আলাদা আলাদা চয়েস দেওয়া লাগে উইথ রিজনিং। আমি 10 পৃষ্ঠা আমাকে জীবন বৃত্তান্ত লিখে একটা ইউনিভার্সিটি সাবমিট করেছি, আবার আরেকটা 10 পৃষ্ঠার জীবন বৃত্তান্ত লিখে আমি আরেকটা ইউনিভার্সিটি সাবমিট করেছি। প্রত্যেকটা ইউনিভার্সিটি আমার জীবন বৃত্তান্ত এবং রিজন ফর চয়েস, কেন আমি ওখানে ভর্তি হতে চাই, আলাদা আলাদা দিয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড অফ ওই যে একাডেমিক যে মানে এক্সিলেন্স, ওটা তো থাকবেই, ওরা তো চাইবে আমাদের স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে, যে আমাদের এখানে যেন ছাত্র না আসতে পারে। তাই কাজেই ওর প্রত্যেক সবাইকে ইকুয়াল ফ্যাসিলিটি দেয়, আমি বলছি না। এই জন্য যারা ভালো করছে প্রতিষ্ঠান হিসেবে তাদেরকেও ডাকতে হবে, লিগ্যাল এক্সপার্টদের ডাকতে হবে, সুশীল সমাজকে ডাকতে হবে। তাহলে আমার মনে হয় এটা ডিসক্রিমিনেটরি মানে বৈষম্যমূলক আইনটা থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। একটু রাজশাহীতে যাই, ডক্টর হাসানাত স্যার, আপনি বলেন। জি শুনছি। জি বলেন, আপনি বলেন যে এই যে নীতিমালা নিয়ে যে ভর্তি, আগে তো শিক্ষা নীতিমালা নিয়ে চলছিল এক ধরনের সব জায়গায় চ্যালেঞ্জ, এখন দেখা গেল ভর্তি নীতিমালা, সেটা নিয়েও কিন্তু এখন রীতিমতো এটা একদম ঝুঁকির মধ্যে না, এটা প্রশ্নবিদ্ধ, যে সাংঘর্ষিক বোর্ডের যে অধ্যাদেশ আছে তার সঙ্গে এখন যে নিয়মগুলো বলা হচ্ছে সেইটা উল্টো দিকে প্রবাহ হচ্ছে, যে কারণে হাইকোর্টের রিটটা স্টে অর্ডার তারা পেয়েছে যে না, তাদের এই ক্ষেত্রে এটা দেওয়া হবে না। 3টা বা 4টা কলেজকে এটা করা হয়েছে, 2 বছর আগে থেকে কিন্তু এটা কন্টিনিউ করছে, কিন্তু এই জিনিসটাতে কোনো মতেই নজর না দিয়েই এই নীতিমালা তৈরি করা হয়েছে। সেজন্যই কিন্তু কোর্টে একটি চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু এটি কিন্তু একটি ভালো উদ্যোগ সরকারের, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা দেখেছি কিছু অসাধু লোক বা অনৈতিক লোক, তারা 3টি বাণিজ্যের সাথে জড়িত ছিল। একটি হলো নিয়োগ বাণিজ্য, একটি হলো টেন্ডার বাণিজ্য, আর অতি সম্প্রতি এই ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগে বিগত 2-3 বছরের আগে একটি ভর্তি বাণিজ্য নামে একটি বাণিজ্য কিন্তু ব্যাপকভাবে চালু ছিল আমাদের এই ভর্তির ক্ষেত্রে। এর ফলে হতো কি, যে মেধাবীরা কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেত না। রাজনৈতিক লেবাসদারী ব্যক্তিরা, তারপরে ছাত্র সংগঠনের নামে মাসলম্যানরা, তারা কিন্তু বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান, প্রিন্সিপাল এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে টাকার বিনিময়ে কিন্তু ব্যাপক হারে এই ভর্তি বাণিজ্য কিন্তু চালিয়ে গেছে। আজকে এই জিপিএ বা ফলাফলের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চালু হওয়ার মধ্য দিয়ে এই ভর্তি বাণিজ্য কিন্তু এখন আর আমরা শুনতে পারি না বা দেখতেও পারি না। অতএব এক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো যে আইনের অপ্রতুলতার কারণে বা নীতির যে নীতিমালা, যে দেশের যে প্রচলিত 1961 সনে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধ্যাদেশ যে আছে, সেই অধ্যাদেশের ধারার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণেই কিন্তু আজকে 4টি কলেজ কিন্তু চ্যালেঞ্জ করেছে। এটি কোর্ট যে রায় দিয়েছে বা কোর্ট যে আদেশটি দিয়েছে সেটা যথার্থই ওনারা দিয়েছেন, যে আইনের এই বৈপরীত্যের কারণে এবং উচ্চ মাধ্যমিক এবং ডিজি অফিসের যিনি পরিচালক ইলিয়াস সাহেব যেটা বললেন যে এখানে আইনের কিছু সমস্যা আছে, এটি হলো যুক্তিযুক্ত। যে আজকে 3টি বছর চ্যালেঞ্জ হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা এখানে দায়িত্বে আছেন, উনি প্রশাসনের দায়িত্বে আছেন ডিজি অফিসে, ওনারা এই জিনিসগুলো যদি আমলে নিতেন এবং যথাযথভাবে যদি অ্যাড্রেস করতেন, তাহলে এই ভালো উদ্যোগ কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হতো না। আমি মনে করি যে শুধু অভিভাবক নয়, আজকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে এই ভর্তি বাণিজ্য থেকে মুক্ত। আজকে অভিভাবকরা আজকে কিন্তু এই ছাত্র রাজনীতি বা অপরাজনীতির এই অপখেলা থেকে কিন্তু মুক্ত। আজকে অর্থনৈতিকভাবে আজকে মেধাবীরা কিন্তু স্বচ্ছন্দে তাদের পছন্দের কলেজগুলোতে ভর্তি হতে পারছেন। তা আমি মনে করি যে এই নীতিমালার সমালোচনা না করে বরং যে আইনের যে সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে, যেটা আমাদের লয়ার সাহেব, বিজ্ঞ লয়ার যেটা বললেন এবং ইলিয়াস সাহেব যেটা স্বীকার করলেন, আমি মনে করি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে কোর্টে যদি এই সমস্ত বিষয়গুলো যদি আইন সংশোধন করে, অধ্যাদেশ সংশোধন করে এবং যে সমস্ত অসামঞ্জস্য বিষয় যেগুলো আছে সেগুলো দূরীভূত করে এই বিদ্যমান আইন থেকে বলবৎ রাখাই হবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ তা না হলে আমরা
আমরা যে বাণিজ্যের বিষয়টা দেখেছি সেটি যদি আবারও যদি ফিরে আসে তাহলে সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য একটি খারাপ দিক হবে এবং সামগ্রিক অর্থে আজকে মেধাবীরা যারা অনগ্রসর সমাজ আমাদের যারা গ্রামে বসবাস করে যাদের সেই ঢাকা শহরে এসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সেই সুযোগগুলো নেই, যারা আনপ্রিভিলেজ সমাজ শ্রেণীর যে মানুষগুলো সেই মানুষগুলো কিন্তু ভর্তি হওয়ার কিন্তু সুযোগ হবে না। অভিভাবক হিসাবে আমার মেয়ে গতবার পাশ করেছে এসএসসি, আমি কিন্তু নির্দ্বিধায় আমি 10টি কলেজে চয়েস দেওয়ার পরে তার মেধার ভিত্তিতে সে ভর্তি হয়েছে। এই প্রক্রিয়াটাকে আমাদের সম্মান জানানো উচিত। এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে আমাদের যে দুর্নীতি যে রোধ করা যাচ্ছে সেটাকে আমাদের সম্মান জানানো উচিত। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এখানে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত কর্তা ব্যক্তিরা এখানে আছেন। এখানে আমি মনে করি যে আজকে শুধুমাত্র এই 10টি কলেজ কেন, শুধুমাত্র নটরডেম কলেজ কেন আর ভিকারুন্নেসা নূন কেন, আজকে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সময় এসেছে সুষম দৃষ্টিভঙ্গি দেওয়ার, যে আজকে শুধু সীমিত 100 বা 200 কলেজ নয়, আজকে সারা দেশের সকল সরকারি এবং বেসরকারি কলেজকে একই মানের কলেজে উন্নীত করার জন্য যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করা দরকার সেই সরকার তড়িৎ সেই উদ্যোগ গ্রহণগুলো গ্রহণ করবে, যাতে আজকে কলেজ যে আশঙ্কা প্রকাশ করছে যে গ্রামের একটি কলেজে হয়তো তারা ভালো শিক্ষার্থী এখানে আসবে না, আর নটরডেম কলেজ বা ভিকারুন্নেসা কলেজের তো আশঙ্কিত হওয়ার বা শঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা আজকে কি ওয়েলকাম করছে। আমি মনে করি সেই বিষয়গুলোকে এই ভর্তি বাণিজ্যকে ওয়েলকাম না করে আমি মনে করি সবচেয়ে ভালো সবচেয়ে মেধাবী এবং বোর্ডে যারা স্থানপ্রাপ্ত শিক্ষার্থী তারাই কিন্তু নটরডেমে তারা ভর্তি হওয়ার জন্য যাবে, ভিকারুন্নেসাতে ভর্তি হওয়ার জন্য যাবে এবং স্বাচ্ছন্দ্যে তারা যাবে। এবং আজকে আমি মনে করি যে এই বিদ্যমান নীতিমালা একটি ভালো নীতিমালা এবং এটি ভর্তি ক্ষেত্রে যে অনৈতিক যে লেনদেন যে বাণিজ্য যে শিক্ষাঙ্গনে এবং এই ভর্তিকে কেন্দ্র করে আজকে যারা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন ভুলে যাওয়ার কথা নয়, অনেক ভালো ভালো কলেজের প্রিন্সিপালদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, অনেক কলেজ ভাঙচুর হয়েছে, অনেক বিভাগের সভাপতির রুম ভাঙচুর হয়েছে এবং যারা অনগ্রসর মেধাবী শিক্ষার্থীরা তারা সেই সমস্ত মাসলের কাছে জিম্মি হয়ে তারা কিন্তু তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হতে পারেনি। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না কিন্তু, যে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থায় আমরা প্রশ্নপত্র ফাঁস হওয়ার অপসংস্কৃতি থেকে কিন্তু এখনো বের হয়ে আসতে পারিনি। আমরা দেখেন গত কয়েকদিন এসএসসি পরীক্ষা এখনো বোধহয় শেষ হয়নি বা হওয়ার পথে, যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেখানে প্রশ্নপত্রের ফলাফল উত্তর শীট বের হয়ে যাচ্ছে। অতএব সেক্ষেত্রে কলেজগুলো আজকে যেভাবে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করছে সেখানে যে প্রশ্নপত্র ফাঁস হবে না, সেখানে যে রাজনৈতিক প্রভাব বিস্তার হবে না, সেখানে যে ভর্তি বাণিজ্যের আরেকটি অপসংস্কৃতি চালু হবে না, সেই থেকে কিন্তু আজকে এই কলেজের কর্তা ব্যক্তিরা কি নিশ্চয়তা দিতে পারেন জাতিকে? আপনাকে ধন্যবাদ। স্যার আপনি আমাদের সাথে থাকেন, আপনার কাছে আবার আসবো। উনি যে কথাগুলো বলেছেন যে দেখেন নীতিমালা নিয়ে আমার তেমন একটা ইয়া নাই, কারণ নীতিমালা একটা ভালো জিনিস, যেখানে যেটা হচ্ছে যে আইনের যে নীতিমালা তৈরি করার সময় যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশের ওই দুর্বলতাগুলোকে যদি সঠিক মানে এগুলাকে সংশোধন করে দেওয়া যেত তাহলে কোনো সমস্যা না। উনি বলছেন যে ভর্তি বাণিজ্য একটা আমাদের জন্য খুবই সমস্যা, মুসলমান একটা ভর্তি হওয়ার জন্য, এবং গরিব মানুষ যারা মানে যারা হতদরিদ্র পরিবার থেকে আসছে তারা কোনোদিনই ভালো কলেজে ভর্তি হতে পারতো না, বিভিন্ন কারণে এতবার এত কলেজে দেওয়ার মতো তাদের স্কোপ ছিল না। উনি যেটা বলছেন যে নীতিমালাটা নিয়ে কোনো ইয়েই হওয়া উচিত না, যে সমস্যাটার সাংঘর্ষিক হলো আইনের সাথে, যে ওই জায়গাগুলো যদি ঠিক করে নিত। এই আপনি কি একটু বলবেন প্রফেসর ইলিয়াস, কেন ওই জায়গাগুলো আমরা ঠিক করলাম না 3 বছরে? আমরা আসলে যেটা করা হয়েছিল যে নটরডেম কলেজ সহ ভিকারুন্নেসা সবাইকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল এই নীতিমালা তৈরি করার সময়, যে আপনাদের কোন কোন পয়েন্টে আপনাদের যদি অভিমত থাকে সেটা দেন, কিন্তু তারা কিন্তু সেখানে আসেও নাই, মানে মতামত দেয়ও নাই। তো সেই ক্ষেত্রে মন্ত্রণালয় যেটা মানে করতে চাচ্ছে সেটা হলো যে প্রবিধানমালা চেঞ্জ করতে কিন্তু হুট করে চেঞ্জ করা যায় না। না স্যার, এখানে আপনি যখন বললেন যে তারা আসেনি, এখন আমাকে স্যার একটা জিনিস তো ঠিক, যে আমাদের যদি আপনি খেলার সাথে তুলনা করেন, যে সবচেয়ে ভালো খেলোয়াড় সে যদি নাও আসে তাকে আমাকে নিয়ে আসতে হবে, কারণ আমার জাতির জন্য তাকে নিয়ে আসতে হবে। তো সেখানে যদি যারা এই কলেজগুলো, এবং এরা প্রত্যেকটা কিন্তু রেপুটেড কলেজ, পুরো বাংলাদেশের মধ্যে রেপুটেড কলেজ, কিন্তু তারা যখন তাদের কোনো না কোনো জায়গায় তো মান অভিমান থাকতে পারে, বা তাদের কোনো যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে, বা তাদের দক্ষতা নিয়ে তাদের ইয়ে আছে যে না আমাদেরকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না, সেই জায়গায় এই কলেজগুলো অনুপস্থিতিটাই তো একটা খারাপ জিনিস। না, মূল্যায়ন করা হচ্ছে না বিষয়টি আসলে তা না, কিন্তু তারা যদি নিজেরা মনে করে যে মূল্যায়ন করা হচ্ছে না সেটা ভিন্ন বিষয়। মন্ত্রণালয় যেখানে দাওয়াত দিচ্ছে অন্য সবাইকে দাওয়াত দিচ্ছে, যেমন সিদ্দিকুর রহমান স্যারকে দাওয়াত দেওয়া হচ্ছে, স্যার তো আসতেছে, তাহলে নটরডেম কলেজের প্রিন্সিপালকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে তিনি কেন আসবেন না? মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব স্যারের স্বাক্ষরিত চিঠি যাচ্ছে, এখানে আলাদা করে তো কাউকে কিছু বলা হচ্ছে না, বা আলাদা করে ডাকা হচ্ছে না, বা কম গুরুত্ব দিয়ে কাউকে ডাকা হচ্ছে না। তাহলে তো স্যার আরেকটা জিনিস আমি এখানে বলবো, তাহলে তো আপনাদেরকে চ্যালেঞ্জ করে ফেলছে
যদি এটাই বলেন যে আপনি মন্ত্রণালয়ে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিটি কে যখন সরকারের কোনো আদিষ্ট হয়ে সর্বোচ্চ লেভেলের একজন সরকারি কর্মকর্তা আসতে বলেন, তখন সেইখানে যদি মানে বছর বছর ধরে না আসেন, তাহলে তো আপনার যে নীতিমালা তো কোনো জিনিসকেই তো মানে না। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করেছেন? সেক্ষেত্রে আমাদের এই আইনের যে দুর্বলতাটি আছে, এই কারণে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। নাহলে মন্ত্রণালয় কিন্তু ইজিলি তাদের এটা বন্ধ করে দিতে পারতো, তাদেরকে ধরতে পারতো যে আমাদের এই নীতিমালা অবশ্যই মানতে হবে। কিন্তু শুধু এই আইনের ফাঁক থাকার কারণে সুযোগটা নিয়েছে। আইনের ফাঁক থাকার কারণে আপনারা আইনটা দেখছেন, কেন আইনটা শুধরানো থেকে 2012 থেকে এবং 2012 আপিল বিভাগ এটাকে স্টে করেছে। জি না, 2005-12 to 2017 6 ইয়ার্স রিট হয়েছে প্রায় 10টা। তো এতগুলো রিট পিটিশন হওয়ার পরে বারবার স্টে হয়ে যাচ্ছে, তাহলে তো আমাকে আরো বেশি আমি কেন এত উদাসীন? একটা কথা হলো মানে নীতিমালা করার ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসাবে অন্যরা তো থাকবেই, শিক্ষার সাথে জড়িত যারা, তার সাথে সাথে আইন দপ্তরের থাকতে হবে। আমাদের আইন মন্ত্রণালয় আছে, আইনেরই আছে, পরামর্শ থাকতে হবে, কারণ আইনগতভাবে না, যেখানে আপনি যদি নোটিশে স্যার আনতেন যে 10টা রিট হয়েছে, তাহলে আমাদের এই রিট থেকে আমরা, অথবা ওই প্রিন্সিপাল আসে না, তারা প্রতিবার আমাদেরকে টপকায় চলে যাচ্ছে এবং হাইকোর্টের নিয়মের সাংঘর্ষিক বলে, সংবিধানের সাংঘর্ষিক বলে তারা পার পেয়ে যাচ্ছে, তাদের সাথে নেগোসিয়েশন কেন করবেন না? টপকাবার সুযোগ আছে, ওইটা বন্ধ করতে হবে। একটা কথা যে এই আমাদের কনস্টিটিউশনের ধনী গরিব নির্বিশেষে সবাই একই সুযোগ পাওয়ার কথা। এখানে যে আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে শিক্ষক কর্মচারীদের একটা কোটা ছিল, আমি এইটার সবসময় বিপক্ষে ছিলাম। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমার পয়সা চলে না, জনতার পয়সা চলে সবার। তা আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি দেখে আমার বাচ্চারা এখানে সুযোগ পাবে, পাশ করলেই সে ভর্তি হতে পারবে, আর অন্যেরা এর চাইতে অনেক বেশি নাম্বার পেয়ে পারছে না। তো অতএব আমি মনে করি কোটা যদি দিতে হয় শুধু মুক্তিযোদ্ধার ছেলেদের মেয়েদের, আর অন্য কোনো কোটা মানে ভর্তির ব্যাপারে থাকা বা মুক্তিযুদ্ধেরও না থাকলেও হয়, কোটা থাকবে না, সবাই মেধাতে আসবে। এই হলো এক। আরেকটা হলো উনি যে কথা বলেছে অত্যন্ত, হাসনাত সাহেব যে কথা বলেছে অত্যন্ত যুক্তিযুক্ত। কারণ আমাদের অভিজ্ঞতা হলো ভালো ভালো কলেজে ভর্তির জন্য ইভেন কি ম্যানেজিং কমিটির চেয়ারম্যানরাও টাকা দিতে হয়েছে, এটা ওপেন সিক্রেট। তো অতএব শিক্ষা বিভাগে শিক্ষা নিব, ওখানে আমি টাকা দিয়ে ভর্তি হব, এই প্র্যাকটিস থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এবং ছাত্র রাজনীতি, ছাত্ররা তখন প্রিন্সিপালের কাছে বলতো আমার 10টা দিতে হবে, আমার 5টা দিতে হবে, এই প্র্যাকটিসটা চলতেছিল। তাইলে এইগুলি এখন কিন্তু বন্ধ হয়ে গেছিল। আমার কথা হলো যে আমরা যে প্রজ্ঞাপন জারি করব, ওই প্রজ্ঞাপনটা আইনের দৃষ্টিতে স্ট্যান্ড করবে, ওই ব্যবস্থা নিয়ে তো আমাকে এগোতে হবে। আর 2 নম্বর হলো, দুঃখজনক হলো সত্য, আজকে থেকে 3.5 বছর আগে শিক্ষা আইন করার কাজ শুরু হয়েছে এবং শিক্ষা আইনের অভাবে শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। তো এখন 3.5 বছর কেন লাগবে শিক্ষা আইন করতে? এই শিক্ষা আইনে যদি আমরা এগুলি ক্লিয়ার করে রাখতাম তাইলে কিন্তু কোনো অসুবিধা হতো না, সমস্যা ছিল না। তো অতএব আমাদের, আমি বুঝতে পারি না যে আমাদের দেশে কি আইনজ্ঞের অভাব আছে, না তারা পারে না, না আমরা তাদের কাছে যাই না, কেন এই 3.5 বছর লাগবে? স্যার একটা ফোন আছে, তারপরে আমি আপনার কাছে যাবো। স্যার কাছে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি বিরাসার ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলেন। সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন যে একটা শিক্ষা বোর্ডের পাশের হার 25% কমে 59% হয়েছে এবং আরেকটা শিক্ষা বোর্ডের পাশের হার 90% অতিক্রম করেছে। এমন একটা প্রেক্ষাপটে কলেজে ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে নম্বর অনুযায়ী ভর্তির সিদ্ধান্তের প্রেক্ষিতে ফল বিপর্যয়ের শিকার শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা পুনরায় ভর্তি বিপর্যয়ের শিকার হবে কিনা, এর জন্য ভবিষ্যতে সকল শিক্ষা বোর্ডের ফলাফলে একটা ইউনিফর্মিটি আনা দরকার কিনা এবং এর জন্য একই প্রশ্নমালায় পরীক্ষা নেওয়া দরকার কিনা। জি আপনাকে ধন্যবাদ, চমৎকার বলেছেন উনি। হ্যাঁ, কুমিল্লা বোর্ডের এই অবস্থাটা এবার হয়েছে। কুমিল্লা বোর্ডের ফেল করার সংখ্যা হচ্ছে 72,000। 1,74,000 পরীক্ষার্থী, এর মধ্যে 72,000 ফেল করেছে, 1,04,000 পাস করেছে বা এরকম কিছু একটা হবে। হ্যাঁ, 1,02,000 বা 3,000 ফেল করেছে। ইংরেজি
হ্যাঁ, তারপরে একটা একটা সাবজেক্ট খুব সম্ভবত একটা গণিত এবং আর একটা হচ্ছে সম্ভবত ভূগোল বা এরকম জিনিস। তো আজকেও এটা নিয়ে তারা ওইখানে স্ক্রুটিনি এরিয়া পড়েছে 30,000। এবং আমি আজকে একটা প্রিন্সিপালের সাথে কথা বললাম, তো উনি বললেন এই পুরো ইয়া থেকে এরকম কয় লাখ এই স্ক্রুটিনিকে দরখাস্ত পড়ে গেছে। এবং স্ক্রুটিনি তো করা হয় কি যে মানে আনএসেসড কোন প্রশ্নের উত্তর লেখা আছে, ওখানে কোনো নাম্বার দেয় নাই, ওখানে নাম্বার দেওয়ার সুযোগ আছে। কিন্তু কোন প্রশ্নের উত্তর লিখলো ওখানে 10-এ সে 7 পাওয়ার কথা, 8 পাওয়ার কথা, সেটা ঠিক, কিন্তু সেটা ঠিক টিচার হচ্ছে না। 1 দিছে, হ্যাঁ। ওইটা বাড়াবার কোনো ক্ষমতা ওই সময় নেই। এবং এই কারণে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রেজাল্ট তেমন একটা চেঞ্জ হয় না। হয় না। এবং ওইটা হলো এক কথা। আমি এই যে কথাটা বলতে চাচ্ছি, 59% আর 90% হাইস্টের মধ্যে পার্থক্য 34-35 শতকরা পার্থক্য। এতে করে কি হবে কেউ তো বলতে পারবেন না, কেউ দাবিও করতে পারবেন না যে রাজশাহী জোনের ছাত্ররা কুমিল্লা জোনের ছাত্রদের চাইতে কম্পারেটিভলি বেটার। এই কথা বলা যাবে না, কারণ আগের পরীক্ষাগুলি তো এরকম হয় নাই। এইটা যে পরীক্ষা হয়েছে তাতেও ওইটা প্রতিষ্ঠিত করার মতো কোনো ব্যবস্থা নাই। যে কারণে হয়েছে 2-1টা প্রশ্ন কঠিন হয়ে গেছে কুমিল্লা বোর্ডের। আমি এইখানে বলতে বাধ্য হচ্ছি যে গণিতে এইবার এইচএসসিতে অবজেক্টিভ টাইপ দিছে। অবজেক্টিভ টাইপ ভালো, গণিতে অবজেক্টিভ টাইপ দেয়াতে প্রশ্নকর্তারা অত দক্ষ না হওয়াতে কুমিল্লা বোর্ডে এইচএসসির রেজাল্টও এমন হওয়ার সম্ভাবনা আছে। কুমিল্লা বোর্ডে 25টা প্রশ্ন 25 মিনিটে উত্তর দিতে হবে, কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন সাবজেক্টিভের মতো করে দেয়াতে 25টা প্রশ্নের উত্তর গণিতের মাস্টার্স ডিগ্রি যাদের আছে তারাও 25 মিনিটে কেন 50 মিনিটও পারবে না, এখানে হাতে সমাধান করতে হচ্ছে। এই ছাত্রদের নিয়ে এই বিড়ম্বনা, এই খেলার কোনো অর্থ আছে? অবজেক্টিভ টাইপ সে খাতা কলম ছাড়াই মাথায় ব্যবহার করেই সে উত্তর দিতে পারবে, 1 মিনিটে উত্তর দেয়া। তো ওখানে যদি আমি তার 10 মিনিট লাগে এক একটার উত্তর দিতে, তাহলে 25টার উত্তর কত সময় লাগবে? এই বিষয়গুলি যদি বিবেচনা করা না হয় তাহলে একবার এক এক বোর্ডের ফল বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। তো সবচেয়ে বেস্ট ওয়ে হলো এক প্রশ্নে পরীক্ষা নেয়া, পরীক্ষার প্রশ্নপত্র আউট না হওয়ার যত রকম ব্যবস্থা আছে তা নেয়া, এবং পরীক্ষার প্রশ্নপত্র যারা আউট করছে কারোরই দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। অতএব মানে আমাদের শিক্ষা ক্ষেত্রে অর্জন আছে, কিন্তু আরো অনেক দূর যেতে হবে, আমাদের অনেক ব্যবস্থা করতে হবে। মানে তবে বলবেন যে উনি যে কথাগুলো বলেছেন যে এই যে একটা ইয়াতে একটা প্রশ্নের পরীক্ষা, পাশাপাশি এবার আরেকটা জিনিস হয়েছে, এটা আমি জানার পরে, যে সবগুলো বোর্ডে একটা প্রশ্নের উত্তর ঠিক করে দেওয়া হয়েছে খাতা, এবং এটা কিন্তু অন্যরা কেউ জানতো না, এটা আমরাও এবার জেনেছি। যখন কেন বিপর্যয় হলো তার ভিতরে এটা একটা খাতা দেখেছে, খাতা দেখার পরে প্রথমে হেড এক্সামিনারদের ট্রেনিং দেওয়া হয়েছে, তারা আসছেন খাতা দেখেছেন, তাদেরকে বলা হয়েছে একটা উত্তর দেন, এই উত্তর আবার আরো 10 জনকে দেখিয়েছে টিচারকে, এই করে একটা সেট একটা ইয়া তৈরি করে দেওয়া হচ্ছে যে এই উত্তরপত্র যদি হয় তাহলে তাকে এত নম্বর দেওয়া যাবে। তা আলটিমেটলি যখন এই উত্তরপত্রটা ওখানে গেছে, যে লিখেছে সে তো উত্তরপত্র সেট জানতো না, সে তো তার মতো করে লিখেছে, দেখা গেল যে উত্তরপত্রের মধ্যে এইভাবে পড়েনি, অর্থাৎ দেখা গেল 7-এর জায়গায় বা 5-এর জায়গায় সে পেয়ে গেছে 3। বক্তব্য আছে অবশ্যই। আমরা যে এখন সৃজনশীল প্রশ্ন করছি, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নেই ক খ গ ঘ 4টা অংশ থাকে প্রত্যেকটায়, এবং ক হলো রিকল বা নলেজ, খ হলো আন্ডারস্ট্যান্ডিং, গ হলো অ্যাপ্লিকেশন, আমি যা শিখলাম এটা অ্যাপ্লাই করতে পারলাম, ঘ হলো হায়ার স্কিল যেটাকে আমরা ক্রিয়েটিভ বলি। তো এখন প্রশ্ন হলো যে ক্রিয়েটিভ প্রশ্নের উত্তর বিভিন্ন জন বিভিন্ন যুক্তিতে বিভিন্ন ভাবে দিতে পারে, এটার কোনো কমন আনসার হতে পারে না। সেট আনসার দিয়ে দেন, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেট আনসার, এটার বিরুদ্ধে আমি সেট আনসারটা যে সবাই দিবে একই রকম উত্তর, আরেক এক্সেলের যুক্তি দিল এর চাইতে আরো বেটার, তাহলে কি তারকে নাম্বার দিবেন না? অ্যাপ্লিকেশনে গিয়ে গ হলো অ্যাপ্লিকেশন, একটা থিওরি বা আমি যা জানলাম এর অ্যাপ্লিকেশন আমি এক রকম করতে পারি এক জায়গায়, আপনি আরেক রকম করতে পারেন, তাইলে কি একটা সঠিক উত্তর হয়? তো এটা তো মানে বাচ্চাদের আমি বোর্ডের ইয়ার সাথে যিনি সমন্বয়কারী ছিলেন তার সাথে কথা বলার পরে ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি এবার সিস্টেমটা কি, এবং এটা শিক্ষামন্ত্রী বলেছে যে নতুন পদ্ধতির কারণে আমাদের কিছুটা ফলাফল বিপর্যয় হয়েছে। একরকম হতেই পারে না, তাইলে এটা ক্রিয়েটিভই হবে না। স্যার একটু প্রফেসর ইলিয়াস বলুক। হ্যাঁ, আপনি পরীক্ষার এই যে খাতা দেখার যে পদ্ধতিটা এবছর নেওয়া হয়েছে, সেটা হলো যে
সৃজনশীল পদ্ধতি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কোন শিক্ষক একই নাম্বারে 4-এর জায়গায় হয়তো 4 দিচ্ছেন, আর আবার কেউ 3 দিচ্ছে, 2 দিচ্ছে, 2 দিচ্ছে, জি। 1 দিচ্ছে। জি। এইটাকে মিনিমাইজ করার জন্য আসলে এই একটি ট্রেনিং ওয়ার্কশপের আয়োজন করা হয়। জি। সেটা করা হয় যে সবাই একটা করে খাতার ফটোকপি নিয়ে হ্যাঁ দিবে, বসে তারা বসে উত্তর দেখছেন। লিখে দিবে। না, তারা উত্তর লিখবে। হ্যাঁ। তাহলে উত্তর লিখলে এখানে যে ডিফারেন্সটা হচ্ছে, জি। এটা কিন্তু সকল এক্সামিনারকে এই কাজটি করানো দেওয়া হয়েছে। হয়েছে। প্রথমে হেড এক্সামিনারকে করানো উত্তর হয়েছে, দিয়ে workshop। দেওয়া হয়েছে বা সেটা তা না। না না, তারা লিখেছে উত্তর, তারা উত্তর নিজেরা তৈরি করে দিয়েছে। তারা নিজেরাই উত্তর জি। তারা দেখছে এবং তাদের মধ্যে করে যে দিয়েছে। তারপরে সেট মার্ক গেছে। কনফিউশন যেটা ছিল যে আমি এত দিচ্ছি কেন হ্যাঁ। বা অমুক এত বেশি দিচ্ছে কেন, এইটাকে মিনিমাইজ করা হয়েছে। কিন্তু করে কিন্তু সেট মার্কটা দেওয়া হয়েছে, পাঠে না, আনা হয়েছে। এটা দেওয়া হয়েছে কিন্তু Teacher বলা দের হয়নি কাছে। যে এটাই ফাইনাল, কিন্তু এই আঙ্গিকে আপনাকে নাম্বার দিতে হ্যাঁ, হবে। কিন্তু এই আঙ্গিকে নাম্বার দিতে যায় কেউ আর ওই জায়গা থেকে বেরোতে পারেনি ভয়ে। কারণ নাহলে তার মানে এই জায়গায় যেটা হয়েছে, এর আগে যেটা ছিল 2 এর জায়গায় 1 দিয়ে দিত। এবার যেটা হয়েছে যে সেট মার্ক আছে, তো সেট মার্ক দেখার বাইরে, সেট মার্ক দেখে বাইরে যায় কেন সে তার রুটি রোজগারের উপর হাত দিবে? না না, খাতা দেখার কিন্তু সবসময় একটা ইয়ে ছিল, আগেও ছিল, সৃজনশীলের আগেও যে পদ্ধতিটা ছিল যে হেড এক্সামিনাররা বসে একটা অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করতেন, তৈরি করে সেখানে মার্কিং করে দেখা হতো যে কি পরিমাণ থাকলে, যেমন আমরা যখন নিজে খাতা দেখেছি, আমি ম্যাথমেটিক্সের টিচার, তখন বলা থাকতো যে এই অঙ্কটির এই পর্যন্ত লিখলে, এই পর্যন্ত লিখলে এত নাম্বার দেবেন, এই পর্যন্ত লিখলে এত নাম্বার, এটা বাদ গেলে আপনি এত কাটবেন, এইভাবে কিন্তু বলা থাকে। না, কিন্তু বলা থাকে, কিন্তু এবার কিন্তু আর বলার মধ্যে নাই, এবার তো সেট মার্কের মধ্যে পড়ে গেছে স্যার। কিন্তু এবার পার্ট বাই পার্ট পাইনি স্যার। না না, প্রবলেমটা, সমস্যাগুলো যেভাবে তৈরি হয়ে গেছে। পার্টই ছিল, সেটা হলো যে স্যার তো বললেন, সেটা হচ্ছে যে প্রতিটা অঙ্কেরই প্রতিটা প্রশ্নেরই 4টি পার্ট, জি। মানে জ্ঞানমূলক, মানে অনুধাবনমূলক, এইভাবে। তো সেই 4টি পার্টের মধ্যে মানে আপনি জ্ঞানমূলক একটা প্রশ্নের উত্তর লিখতে পারলো না স্যার, অঙ্কের ক্ষেত্রে আপনি একদম লাইনে চলে যাচ্ছেন। হ্যাঁ। কিন্তু স্যার এই বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞানে এইটাতে আপনি লাইনে যেতে পারবেন না। আপনার থিম কিন্তু একদম অন্যরকম হয়ে যেতে পারে। উনি, ওর যদি ক্রিয়েটিভিটি অন্যরকম থাকে, সে এই চিন্তা থেকে অন্য জিনিস লিখছে। হ্যাঁ, কিন্তু আপনি তার ক্রিয়েটিভিটিটাকে মানছেন এখানে কিনা? এখানে তার যুক্তিটাকে সবটাই মানা হয়েছে, কিন্তু এখানে ডিফারেন্স যেটা হচ্ছিল এটাকে কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। না, কিন্তু স্যার ওইখানে যেটা আমি যেটা ইয়ে করেছি, তাতে আমি যা একদম পরিষ্কার ভাবে বুঝছি যে কেউ যদি ভালো ক্রিয়েটিভিটি থাকে, মানে ক্রিয়েটিভ, সে চিন্তা করছে একদম অন্যভাবে, যে আমাকে বলেছে এরকম জিনিসের জন্য আমি একটা ব্যাখ্যা দিলাম। কিন্তু ব্যাখ্যা দেওয়ার পর দেখা গেল যে ও যে চিন্তা, যেভাবে তার সৃজনশীল একটা কাজ করছে, বেসিক্যালি যে জিনিসটা ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় কাজ করছে না। এই জায়গায় একটু মানে আছে, বুঝের সমস্যা আছে। সেটা হচ্ছে যে বোর্ড যে ওয়ার্কশপ করেছে তা কিন্তু আপনাকে প্রশ্ন দিয়ে দেওয়া নয়, কিন্তু প্রশ্নের মার্কিং, না, মার্কিং নিয়েই বলছি আমি, কিন্তু এটা বলিনি যে প্রশ্ন যে না, তারপর একটা উত্তরপত্রর যে ইয়েটা আছে, একটা গাইডলাইন যে ইয়েটা আছে, সেটা দিয়ে দাও। স্ট্যান্ডার্ড সব টিচারের সাথে প্রথমে হেড এক্সামিনারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তারপরে সবগুলো করা হয়েছে। যারা পরীক্ষা খাতা আসছে, পরীক্ষা খাতা নিয়ে বলছে যে আপনি এটা কত দিতেন দেখেন, আবার স্যারদের সাথে কথা হয়েছে, সবকিছু হয়ে এটা হয়েছে। কিন্তু একটা কাগজ, একটা গাইডলাইন গেছে। এখন টিচারদের তরফ থেকে যেটা বলা, ছাত্রদের তরফ থেকে বলতে, আমাদেরকে তো আপনারা এটা বলেননি। প্রশ্নগুলো এইভাবে যে নীতিমালার প্রশ্নটা যেটা আসছে, বললেও সবাই যে একই রকম যুক্তি দিতে না, না, কিন্তু স্যার এবার যে বিপর্যয় হওয়ার পেছনে শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে বিপর্যয় হওয়ার পেছনে আমাদের যে পরীক্ষার খাতা দেখার পদ্ধতির মধ্যে একটা ছিল যে এইবার ইয়ার জন্য, এবং অনেকে এটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসছে। কিন্তু মজার ব্যাপারটা হলো যে আপনি যেভাবে পরীক্ষা দেন, এখানে পাশ করুক, ওখানে পাশ করুক, যেটা হোক না কেন, কিন্তু যখন এই প্রশ্নটা উঠে যাবে যে হ্যাঁ একটা সেট মার্ক তৈরি করে রাখা হয়েছিল বা দেওয়া হয়েছিল টিচারদেরকে, টিচাররা ওই জায়গা থেকে বেরোতে পারেনি, বিষয়টা কিন্তু উল্টো আসছে। হ্যাঁ, এখন আমাকে বলেন যে আইন থেকে বের হওয়ার বুদ্ধিটা কি? এটা হচ্ছে স্যার যেটা বললেন যে আমাদের দেশে দক্ষ আইনজীবীর অভাব, আসলে একদমই অভাব নেই। প্রতি বছর, আমি জাস্ট বলছি, প্রতি বছর শত শত ছেলে আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় আসে, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে খুব কোয়ালিটি ছেলেরা পাশ করে আসছেন। তারপরে দেশ বিদেশ থেকে অন্যান্য ডিগ্রি নিয়ে আসতেছে, কেউ বারাট্টা করে আসছে, যাই হোক। এবং বিষয় হচ্ছে নেওয়ার মতো ক্যাপাসিটি, নেওয়ার মতো ক্যাপাসিটি। স্যার একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে একটা কোর্ট, চিফ জাস্টিসের কোর্টে একটা মামলা শুনানি হচ্ছে, মাননীয় প্রধান বিচারপতির কোর্টে, কিন্তু ওখানে কিন্তু উনি ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে অন্যান্য যে সিনিয়র আইনজীবী, অ্যামিকাস কিউরি যেটাকে বলা হয়, ওনাদেরকে নেওয়া হচ্ছে। তা আমাদের কথা হচ্ছে মন্ত্রণালয়গুলো, যারা মন্ত্রণালয়ের নিজস্ব লয়ার, এরা তো যখন মন্ত্রণালয়ের বেতন নেয়, তারা তো মাইন্ডসেটটা হয়ে যায় মন্ত্রণালয়ের পক্ষে কাজ করবে। আমি যখন একটা মামলা নেই, তখন আমার লয়ারে আমার ক্লায়েন্টের পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু যখন সার্বিক থেকে আনা হয়, যে কোর্ট যেভাবে একজন মাননীয় প্রধান বিচারপতি অনেক সময় ঠেকে গেলে অ্যামিকাস কিউরি নিয়োগ করছেন,
তো মন্ত্রণালয় যদি এরকম অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয় তাহলে এই জিনিসগুলো কিউর হয়ে যায়। মানে এই জায়গা থেকে কিউর করার উপায়টা কি? সেটাই। জি। আর স্যার আমি যেটা বিদেশে দেখে এসেছি, আমি এখানে জাস্ট বিদেশের প্রসঙ্গ কেন, অন্য ভালো জিনিসটাকে নিতেই হবে। এখানে দেখা গেছে যে সৃজনশীল পদ্ধতিতে সবসময় পরীক্ষা হবে যাতে ক্রিয়েটিভিটি মানুষের বাড়ে, যে অ্যানালাইসিস করার ক্ষমতা। যেমন আমরা ছোটবেলায় পড়েছি কাহাকে বলে কত প্রকার ওকে কি বলো, কিন্তু আমরা যখন বাস্তব জীবনে পরীক্ষা দিতে গেছি, বিশেষ করে আমি যখন লতে পড়েছি, কোনোদিন এই ধরনের প্রশ্ন পাইনি কাহাকে বলে কত প্রকার ওকে কি, বরং তারা একটা পার্টিকুলার সমস্যা আমার সামনে ছেড়ে দিয়েছে, আমি সমস্যাটাকে আপনাকে আমি ব্যাখ্যা সলভ করতে করার চেষ্টা করেছি। এবং সেটা হচ্ছে যে তারা দেখেছে ওই ক্রিয়েটিভিটির মাঝেও দেখা যাচ্ছে স্যার একটা নাম্বার দিলেন আর ওই স্যার আরেকটা নাম্বার দিলেন, 5-এর অধিক যদি পার্থক্য হয়ে যায় দুই স্যারের মাঝে, তাহলে থার্ড এক্সামিনের কাছে যাবে। মানে এখন আমাদের দেশ কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। আমরা যদি, এবং গার্জিয়ানরা কিন্তু টাকা পেমেন্ট করতে ইচ্ছুক আমার কাছে যেটা মনে হয়, তাও আমার ছেলেটা ভালো মার্কিং হোক, 3 জন এক্সামিনার আমার খাতাটা দেখুক, যে একটা ছেলে কুমিল্লা বোর্ডে সবাই ফেল করে যাবে আর চিটাং বোর্ডে অনেক বেশি পাস করবে, এই ধরনের যেন বৈষম্য না হয়, বরং একটা ইউনিফর্ম সিস্টেম যদি থাকে, একটা দেশ, আমাদের দেশ, সকলের দেশ, একটা ইউনিফর্ম সিস্টেম থাকবে, বরং একটা খাতা 2বার 3বার চেক হয় যদি কোনো সন্দেহ থাকে, বরং দ্য গার্জিয়ানস আর উইলিং টু পে, তারা পে করবে। এখন গভর্নমেন্ট নেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা যে ওখান থেকে 200 টাকা 100 টাকা, আর যারা গরিব থাকবে তাদের জন্য একটা কোটা থাকবে যে তোমরা ওখানে লাগবে না। তো এই জন্য আমার কথা হচ্ছে যে আইনজীবীদের মধ্যে অনেকেই আছেও, আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে যদি একদিন বলা হয় যে তুমি একদিন ভলান্টারি সার্ভিস দিও মন্ত্রণালয়ে, আমি শুধু আমি না, অনেকে দিতে ইচ্ছুক, একটা আমার শিক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করা একটা প্রেস্টিজের বিষয়। এই জন্য আমি বলছি যে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মন্ত্রণালয় যদি ইউনিকলি মনে করে যে আমরা সবকিছু করে ফেলতে পারবো, আমার মনে হয় যে জিনিসটা এরকম না, যে এটা সম্ভব। আমি শেষ মিনিটে আছে, আমরা একটু ডক্টর হাসানাত স্যার আপনি বলবেন শেষ মিনিটে আপনি কি বলতে চান, আপনার শেষ কথা কি? না, শেষ কথাটা হলো, দেখেন যেটা আলোচনা হচ্ছিল আর কি, আসলে খাতাটা মূল্যায়ন করবে কে সেটা হলো গুরুত্বপূর্ণ। আপনি যাদেরকে দিয়ে খাতা মূল্যায়ন করার জন্য যাদেরকে এক্সামিনার নিয়োগ করেছেন, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও কিন্তু এই খাতাগুলো মূল্যায়ন করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতির হাতেই কিন্তু নিয়োগের ক্ষমতা কিছুদিন আগেও কিন্তু ছিল, যার ফলে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই টাকার খেলা এবং টাকার বিনিময়ে রাজনৈতিক বিবেচনায় তারা কিন্তু যোগ্য এবং মেধাবীরা কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পায়নি। অধিকাংশ ক্ষেত্রে নিয়োগ পেয়েছে কিন্তু অযোগ্য, মেধাহীন, এবং তারা নিয়োগ পেয়েছে কেন? আজকে দেখেন কলেজের যে স্থানীয় যে ব্যবস্থাপনা, যে ম্যানেজিং কমিটি, সেই ম্যানেজিং কমিটিতে কারা নেতৃত্ব দিচ্ছেন? কিছুদিন আগেও মহামান্য হাইকোর্টের জাজমেন্টের আগে নেতৃত্ব দিতেন কিন্তু এমপি মহোদয়রা অথবা এমপির নিয়োগকৃত ক্লাস 4 পাস 3 পাস 5 পাস লোকজন ছিল গভর্নিং বডির সভাপতি ডিগ্রি কলেজের ডিগ্রি মাদ্রাসায়। এখনো মাদ্রাসা ক্ষেত্রে আমি যতদূর জানি যে একটি ফাজেল মাদ্রাসা, ডিগ্রি লেভেলের মাদ্রাসা, সেখানে গভর্নিং বডির সভাপতি ক্লাস 8 পাস 9 পাসের লোক কিন্তু আমার জানার সময় নিয়ন্ত্রণ করতেন, এখন নিয়ন্ত্রণ আলাদা হয়ে গেছে। আজকে এই শিক্ষকগুলোর নিয়োগ, উনি বগুড়ায় চাকরি করতেন এক সময়, আজকে বগুড়া আইজল কলেজের প্রিন্সিপাল, এই নিয়োগ বোর্ডের প্রতিনিধি ছিলেন। আপনি অবাক হবেন যে একদিনে 7টা 8টা, আচ্ছা, এবং সেখানে কিন্তু মেধাবীরা কিন্তু নিয়োগ পেত না, আজকে মেধাহীন হতো, এবং সেই নিয়োগ বোর্ডের কিন্তু নিয়োগ পেত না। আজকে মেধাহীন লোককে দিয়ে যদি মেধাবী শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করতে যান, তাহলে যা ফলাফল হওয়ার কথা সেটাই কিন্তু হচ্ছে। আজকে শিক্ষকদেরকে আজকে আনসার শিট তৈরি করে দেওয়ার পরেও কিন্তু আজকে ফল বিপর্যয় হচ্ছে, সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না, আজকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু আজকে যদি শিক্ষা ব্যবস্থার সেই মূলে গিয়ে আমরা যদি সেই দুর্নীতিটাকে মূলোৎপাটন করতে পারতাম, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি মেধাকে যদি আমরা মূল্য দিতে পারতাম, মেধাকে যদি গুরুত্ব দিতে পারতাম, এবং এটা যদি নিউট্রাল এবং ইম্পার্শিয়াল হতো, তাহলে কিন্তু এই স্যার আপনাকে ধন্যবাদ স্যার, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে যদি একটা বাক্যে বলা হয় যে আপনার শেষ ইয়াটা কি এই বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ের তরফ, মানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে আইনের এই বিষয়গুলিকে কিভাবে সমাধান করা যায় সেভাবে কাজ হচ্ছে। শিক্ষা আইনটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এগুলো সব আসলে সব ঠিক হয়ে যাবে, এবং শিক্ষা আইন একবারে ফাইনাল পর্যায়ে আছে। আর পরীক্ষা পদ্ধতি নিয়ে আরো মানে পরীক্ষার যে আমরা মার্কিং যেটা বলতেছি বা ফলাফল যেটা বলছি, স্ট্যান্ডার্ডাইজ পদ্ধতি, যেমন ইংলিশ মিডিয়াম পদ্ধতি যেটা ব্যবহার করে, এটা করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের একটি প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে, বেদু, তারা এটা গবেষণা করছে এবং অনেকগুলি উপস্থাপনা হয়েছে দেশের অনেক লোকজনকে নিয়ে।
এরপরে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা হচ্ছে, এবং প্রশ্নপত্র আউটের বিষয়ে আমরা চেষ্টা করছি যে অনলাইন ভিত্তিক কোনো একটি পদ্ধতি করা যায় কিনা, এবং এটার পাইলটিং হচ্ছে, যশোর বোর্ডে এটা পাইলটিং চলছে এবং পাইলটিং খুব সাকসেসফুল হচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা আশা করছি যে ভবিষ্যতে প্রশ্ন আউট থেকে শুরু করে এরপরে স্ট্যান্ডার্ডাইজ যদি পদ্ধতি চলে আসে, তাহলে প্রশ্নের কারণে এই সমস্যাগুলো থাকবে না। আমরা আশা করি আপনি যেটা শুনালেন ভালো, আগামীতে আমাদের এটা আরো ভালো হবে আমরা আশা করি, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, এতে কোনো সন্দেহ নাই। কাজেই সেক্ষেত্রে শিক্ষা যদি ঠিক মতো না হয় তাহলে সমস্যা বেসিকে থেকে যাবে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।